চেষ্টা করে চলেছেন আগুন নেভানোর, কিন্তু আজকে তার চেম্বারে আগুন লেগেছিল। স্যার ঠিক আছেন? চেম্বারে আগুন লেগেছিল। হ্যাঁ, আমি যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হতাম তাহলে, এখন যিনি মুখ্যমন্ত্রী আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী না, আমি যদি মমতার মতো হতাম তাহলে আমি নিশ্চয়ই চিৎকার করে বলতাম, এই দেখো আমাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে, তাই আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, এইসব বলতাম। কিন্তু এই ধরনের নিছক কী বলবো আর কি, ভর্কিবাজির মধ্যে তো আমি নেই। আগুন লেগেছিলো গোটা বিল্ডিংটাতে একটা ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে, ভয়াবহ কিছু ব্যাপার। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছে, যখন আগুন লেগেছে আগুন লাগার মধ্য দিয়ে আমি বেরিয়ে কোর্টে গিয়েছি। এগুলো সাধারণ ব্যাপার, এ নিয়ে খুব বেশি উত্তেজিত হওয়ার বা উত্তেজনা তৈরি করার মতো কোনো কারণ ঘটেনি। স্যার, একটা সময় আমাদের শহরকে বলা হতো, কলকাতাকে বলা হতো মিছিল নগরী, কল্লোলিনী। আরজি করের ঘটনা 1 বছর এখনও হয়নি, সে নিয়ে গোটা কলকাতা সারা বাংলা উত্তাল হয়েছিল। তারপরে বছর ঘুরতে না ঘুরতেই সারা শহর মিছিলে মিছিলে ছয়লাভ, প্রতিবাদ মিছিল। একাধিক বিষয়ে কথা বলবো। প্রথমে যে বিষয়ে কথা বলবো, আমরা যেখানে বসে কথা বলছি, সায়নী ঘোষ সেই অঞ্চলের এমপি, সম্মানীয় এমপি, তিনি বলেছেন যে পুলিশের আরেকটু সেন্সিবলি বিহেভ করা উচিত ছিল। সায়নী ঘোষ বলছেন কিন্তু পুলিশ করছে না। বিষয়টাকে কীভাবে দেখছেন আপনি? না দেখুন, মুশকিল হচ্ছে আজকে ওরা মনে প্রাণে সবাই খুব আনন্দিত, উল্লসিত যে আন্দোলন করতে গেলে কি করতে হয় সেটা মমতার পুলিশ দেখিয়ে দিয়েছেন। তার কারণ এইরকম নির্মম অত্যাচারের পর পুলিশের পক্ষ থেকে একটা বয়ান দেওয়া হয়েছে। সে বয়ানটা হয়েছে যে আমরা আক্রান্ত হয়েছি, তাই আমরা ন্যূনতম বল প্রয়োগ করেছি। এখন ন্যূনতম বল প্রয়োগের চেহারা সবাই দেখেছেন। এখন মানুষের প্রতিবাদের যে আঁচ সেটা উপলব্ধি করছেন, তাই এখানকার যিনি সাংসদ, তিনি একজন অভিনেত্রী, তিনি এই কথাগুলো বলে ফেলেছেন। কিন্তু এই বলে ফেলার পর ওর কতটা মমতার ঘনিষ্ঠতা বজায় থাকবে এ নিয়ে সন্দেহ আছে। স্যার, আমরা রাতে আপনার সঙ্গে বসে কথা বলছি, সারা দিন মানুষের মধ্যে ঘুরে বেড়াই, রাস্তাঘাটে ঘুরে বেড়াই, মানুষ একটা কথা বারবার করে বলছেন, সোশ্যাল মিডিয়াতেও ভাসছে, চাকরি করার শাস্তি পেলেন অযোগ্যদের জন্য, যোগ্যরাও শিকার হলেন, যারা অযোগ্যদের চাকরি দিলেন তাদের শাস্তির কী হবে? দেখুন, আমি একটা কথা বলি, এখানে কিন্তু যোগ্য অযোগ্যের প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে দুর্নীতিমূলক নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যারা সরাসরি দুর্নীতিতে যুক্ত হয়েছেন আর যারা সরাসরি দুর্নীতি যুক্ত হননি, পার্থক্যটা এইভাবেই করতে হয়। যোগ্য সবাই, দরখাস্ত যারা করতে পেরেছেন নিয়ম অনুযায়ী তারা সবাই যোগ্য, কিন্তু যোগ্যতার নির্ণয়ের নিরিখ হচ্ছে মেধা বিচার আইন মেনে। এখানে মেধা বিচার আইন মেনে করতে গিয়ে তৃণমূল কংগ্রেস সরাসরিভাবে মমতার নেতৃত্বে বিক্রি করেছেন, যার ফলে যাদের মেধা নেই তারা নিয়োগপত্র পেয়েছেন, যাদের মেধা আছে তারা পাননি, এবং কিছু যাদের মেধা আছে তারা পেয়েছেন। তাদের ঢাল করে মমতা ওর দুর্নীতিটাকে সামাজিকীকরণ করতে চেয়েছিল। আজকের লড়াইটা কিন্তু সেই জায়গায় দাঁড়াতে হবে। সুতরাং যোগ্য অযোগ্য বলে বিষয়টা কিন্তু ঘুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। প্রশ্ন হচ্ছে দুর্নীতি এবং দুর্নীতি নয়, এই জায়গায় আমাদের পরিষ্কার সীমারেখা টানতে হবে। আমি আবারও বলছি, হ্যাঁ, বহু মানুষ আছেন যারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত নন, তারা নিয়োগপত্র পেয়েছিলেন, আজকে তারাও বঞ্চিত হচ্ছেন। তাদের উপলব্ধি করতে হবে তারা বঞ্চিত হয়েছেন, কিন্তু যেহেতু প্রশাসনিক কাঠামোকে ব্যবহার করে দুর্নীতি করেছেন, তার জন্যে তাদের লড়াইটা কিন্তু সেই দুর্নীতির বিরুদ্ধে রাখতে হবে। এই যোগ্য এটা বলে কিন্তু দুর্নীতিকে আড়াল করার একটা চেষ্টা আছে। স্যার, আমরা তো টেকনিক্যাল লোক নই, আমরা লেম্যান, কিন্তু আমাদের একটা জিনিস অন্তত আমার স্থূল মস্তিষ্কে এটা কিছুতেই ঢুকছে না, আমি কিছুতেই বুঝতে পারছি না। একটা জিনিস বোঝার চেষ্টা করছি, যোগ্যদের বিষয়টা আগে দেখি, অযোগ্য নয়, বাকিদেরটা পরে দেখে নেব। মানে হোয়াট ডাজ ইট মিন, মানে বাকিদের পরে দেখে নেব? এটা হচ্ছে সম্পূর্ণভাবে, যে বললাম না, আপনারা ভুল, এই শব্দ চয়নগুলো ভুল হচ্ছে। যোগ্য অযোগ্য বলে কিছু নেই, দুর্নীতিগ্রস্ত কি দুর্নীতিগ্রস্ত নয়। যারা দুর্নীতিগ্রস্ত নন, অর্থাৎ সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত নন, যারা সরাসরি টাকা দেননি, তৃণমূল নেতাদের হস্তমর্দন করে চাকরি পাননি, এমন একটা অংশ আছেন, তারা তাদের মেধাভিত্তিক নিয়োগ পেতে পারেন। তারা মেধাভিত্তিক দিক থেকে তারা মেধা নির্ণয়ে চাকরি পাওয়ার জন্য অধিকারী। আরেক দল আছেন যাদের মেধা ছিল না, তুলনামূলক মেধা বলছি, তারা টাকা পয়সা দিয়ে শিক্ষকতার চাকরি পেয়েছেন।
এখন মমতা ভেবেছিলেন যে এই গোটা ব্যাপারটাই কিন্তু আদালতে শেষ পর্যন্ত বিভিন্ন যুক্তি টুক্তি দেখিয়ে মানিয়ে নেওয়া যাবে। তা না হলে আদালতে এতদিন মামলা চলছে, আজকে একদিন তো নয়, না, বারে বারে মামলা হয়েছে, বহুবার মামলা হয়েছে। কখনোই কিন্তু সরকার এসে সততার সঙ্গে বলেননি ঠিক আছে দুর্নীতির অভিযোগ আসছে, আমরা এই দুর্নীতিমূলক নিয়োগটাকে বাতিল করে আমরা স্বচ্ছ নিয়োগ করব। তাহলে তো আজকে এই ধরনের অশান্তির মধ্যে পড়তে হতো না, এই মানুষগুলোকে এত যন্ত্রণার মধ্যে যেতে হতো না। আজকে যারা কাঁদছেন যে আমরা 4 বছর চাকরি করেছি, আমরা বিয়ে থা করেছি, সংসার করেছি, ইএমআই দিচ্ছি, তাদের প্রতি আমার পূর্ণ সহানুভূতি আছে একদম। কিন্তু এই সহানুভূতি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দিতে পারে না। আমি আবারও বলি, এই যদি ধরুন আমার সন্তানের ক্ষেত্রে হতো, আমি নিশ্চয়ই বলতাম, চেষ্টা করতাম বলার, যে তুমি যদি দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে বঞ্চিত হয়ে থাকো তা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করো, কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয় বা কোনো গোষ্ঠী বিশেষের বিরুদ্ধে নয়। আজকে মমতা চাইছেন এই যোগ্য অযোগ্য ওই তত্ত্ব খাড়া করে এই যারা প্রার্থী ছিলেন তাদের মধ্যে লড়াই লাগিয়ে দিতে, এক গভীর চক্রান্ত। স্যার আপনি একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন, মানে এটা খুব মানে সভ্য সমাজে এই দৃশ্য দেখাটা খুব দুর্ভাগ্যের। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন মুখ্যমন্ত্রীর আহুত সভায় শিক্ষকরা যাবেন, সেখানে ঢোকার জন্য যে কাড়াকাড়ির পরিস্থিতি তৈরি হলো মানে নিজেদের মধ্যে, এবং যারা শিক্ষক নন তারা অনেকে ভেতরে ছিলেন, এই কলকাতা শহরকে আপনি চেনেন? এইরকম পরিকল্পিত দুর্নীতি পূর্বে কোনো সরকার করেনি। আমরা বহু লড়াই করেছি আমাদের যৌবনকালে কংগ্রেস সরকারের বিরুদ্ধে, কিন্তু এইরকম পরিকল্পিত দুর্নীতি আমরা দেখিনি। আমরা স্বৈরাচার দেখেছি, বিভিন্ন নীতি ভ্রষ্টতা দেখেছি, সেসব নিয়ে লড়াই হচ্ছে। সেই লড়াইয়ের একটা অত্যন্ত মর্যাদাও ছিল, ঠিক। কিন্তু এটা সরকার গোটা প্রশাসনকে ব্যবহার করে দুর্নীতি করছে নির্লজ্জের মতো, এই ঘটনা পশ্চিমবঙ্গের ইতিহাসে নেই। পশ্চিমবঙ্গের যে অতীত গৌরবের 2-3টে নির্দিষ্ট নিরিখ ছিল। এক ছিল যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে রাজনৈতিক চর্চা হয়, ব্যক্তি বিদ্বেষ হয় না। 2 নম্বর ছিল এখানে রাজনৈতিক চর্চাটা রাজনীতি ভিত্তিক হয়, এর সঙ্গে ধর্ম বা অন্য কোনো বিষয় যুক্ত ছিল না। 3 নম্বর ছিল দুর্নীতি ছিল না। পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দুর্নীতির কখনো প্রভাব ছিল না। হয়তো প্রচার করতে গিয়ে 2-1 নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বলা হয়েছে, সেগুলো নিশ্চিত প্রচারমূলক, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে ছিল না। আজকে মমতা ক্ষমতা আসার পর এটা পশ্চিমবঙ্গবাসীকে বুঝতে হবে, প্রথমত আমাদের সাংস্কৃতিক দিক থেকে চূড়ান্ত অবনমন হয়েছে, রাজনৈতিক ভাষা পাল্টে গেছে, মানুষ রাজনীতিকদের শ্রদ্ধা করছেন না, রাজনীতিক মানেই তারা দুর্নীতিগ্রস্ত গুন্ডা, এটা একটা প্রমাণিত হয়ে গিয়েছে। 3 নম্বর হচ্ছে যে প্রশাসনকে ব্যবহার করে দুর্নীতি করা, বিশেষ করে শিক্ষা অঙ্গনে, এক অকল্পনীয় দুর্দমনীয় এক অবনতি, যাকে রক্ষা করা কিন্তু এই মুহূর্তে ভারতবাসীর ক্ষেত্রে এটা আশা তারা করেন যে পশ্চিমবঙ্গ মানুষ রুখে দাঁড়াবেন। আজকে এইমাত্রই আমার কাছে আপনার আসার আগে একটা অন্য রাজ্যের সাংবাদিক ফোন করেছিলেন, তারা বিস্মিত যে পশ্চিমবঙ্গে সব ঘটছে। তা আমাদের যে সাংস্কৃতিক মান মর্যাদা ছিল, রাজনৈতিক যে মান মর্যাদা ছিল, সেটাকে ধুলায় লুটিয়ে দিয়েছে। স্যার আপনার অ্যান্টি চেম্বারে যখন অপেক্ষা করছিলাম, আমি মোবাইলের স্ক্রিনে চোখ বেলোচ্ছিলাম, দেখলাম যে একটি মেন স্ট্রিম মিডিয়া, একটি জনপ্রিয় নিউজ চ্যানেল, সেখানকার এডিটরের সঙ্গে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথোপকথন আমি যতটুকু দেখতে পেলাম, আমি দেখলাম যে ব্রাত্য বসু বলেছেন, সেখানকার থাম্বনেলে দেখলাম আমি যে চাইলেই যোগ্য অযোগ্যের তালিকা দিয়ে দেওয়া সম্ভব। আমার প্রশ্ন হচ্ছে, চাইলেই যদি সম্ভব হয়, এত মানুষের পেটের ভাত, এত স্ত্রীর খাবার, এত শিশু খাদ্য, এত বৃদ্ধ বৃদ্ধার ওষুধ যাদের ওপর নির্ভর করে থাকে, তাদের পেটে এই লাথির মারার দরকার ছিল কি? আপনি যেটা বলছেন, যদি শিক্ষামন্ত্রী বলে থাকেন, এটা আরেক আমি ধরনের, গোটা খবরটা দেখতে পাইনি, থাম্বনেলে যা দেখলাম, এটা আরেক ধরনের বড় দুর্নীতি এবং অসৎ উপায়। তোমার কাছে যদি এই লিস্ট থেকে থাকে, তাহলে দীর্ঘ এত বছর আদালতে লড়াই হচ্ছে, সুপ্রিম কোর্টে কয়েকদিন লড়াই হয়েছে, সুপ্রিম কোর্টে যখন গেছে তখন বোঝা উচিত যে চূড়ান্ত পর্যায়ে প্রকাশ করনি কেন? নাকি এই সুপ্রিম কোর্টের রায়ের পর তোমরা পরিকল্পিতভাবে আরেকটা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো লিস্ট তৈরি করেছো? আমার কাছে এটাই সবচেয়ে বড় প্রশ্ন। শিক্ষামন্ত্রী মুখোমুখি হয়ে স্পষ্ট করে বলতে পারবেন যে তারা
সুপ্রিম কোর্ট রায়ের পর আরেকটা লিস্ট তৈরি করেননি কোনো রকম দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে? স্যার, আমরা ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে একদম শেষের দিকে আসবো, খুব বেশি কথা বাড়ানোর তো জায়গা নেই, আপনি ব্যস্ত। কিন্তু একজন ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে আমরা কখনোই চাইবো না মানুষ নিজের হাতে আইন তুলে নিক, কেউ আক্রান্ত হোক, কোথাও আক্রান্ত হোক। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম আপনি যে ভবিষ্যৎবাণী অনেক দিন আগে থেকেই করে আসছেন, যে সম্ভাবনার কথা বলছেন, একজন তৃণমূল নেতা 16 লক্ষ টাকা নিয়েছিলেন চাকরি প্রার্থীর কাছ থেকে, তিনি আজকে জনতার হাতে আক্রান্ত হলেন। এই ঘটনা যদি রাজ্য জুড়ে হতে থাকে তাহলে কি পরিণতি অপেক্ষা করে আছে? দেখুন, এই ঘটনা ঘটবে। আমি আপনাকে বলি, আবার প্রসঙ্গত, এই নিয়ে তো কোনো রকম আমরা ডকুমেন্ট তৈরি করি না। আমি এক সময় বলেছিলাম, যখন মামলা প্রথম দিকে চলছে, একজন আইনজীবী যিনি সরকারের হয়ে অ্যাপিয়ার করেন, তোমরা এসব কী করছো, এটাকে মেনে নাও, মেনে নিয়ে পরিষ্কার করে দাও। তখন সে আমাকে বলেছিল, বিকাশ দা আপনি কী বলছেন, এই মুহূর্তে যদি আমরা এই সমস্তটা বাতিল করে দিই, বলছেন 1000-এর ওপর এফআইআর হবে এবং 1000 জায়গায় যে চূড়ান্ত গণ্ডগোল শুরু হবে, স্বীকার করছে, এগুলো টাকা নিয়ে চাকরি দিয়েছে, তো অস্বীকার করতে পারি না আমরা, তার পরিণতি এটা হতে বাধ্য। এবং এটাই বোধহয় শেষ পর্যন্ত এই পরিণতি থেকে বাঁচবার জন্যই মুখ্যমন্ত্রী এবং তার দল তাদের চূড়ান্ত দুর্নীতির যে ব্যর্থতা, সেটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন একজন ব্যক্তির বিরুদ্ধে। তারা চেষ্টা করছিলেন এই সমস্ত বঞ্চিত লোকেদের, সবাই বঞ্চিত, কেউ টাকা দিয়ে বঞ্চিত, কেউ টাকা না দিয়ে বঞ্চিত, এই বঞ্চিত লোকেদের ক্ষোভটাকে এক ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নির্দিষ্ট করে লক্ষ্য করিয়ে দেওয়া, এইটা ছিল তার পরিকল্পনা। স্যার, আপনি প্রশাসক ছিলেন, আমি আপনার কাছে একটা কথা জানতে চাইবো। আপনার কর্পোরেশন যখন আপনি পরিচালনা করেছেন, তখন কর্পোরেশনে কোনো ঘটনা ঘটে গেল, কর্পোরেশনের কাউন্সিলররা কোনো বিল পাস করলেন বা কিছু করলেন, আপনার অজ্ঞাতসারে এরকমটা হয়েছে কি? কারণ মুখ্যমন্ত্রী বলেছেন যে এই যা ঘটনা ঘটেছে, আমি বলছি না, অনিয়ার রয়েছে, আমি কিছু জানতাম না। আমি জানতে চাইছি এরকমটা হয় কি সম্ভব? উনি নির্ভেজাল অসত্য কথা বলছেন, এবং আমি আপনাকে বলি, উনি অসত্য কথা বলতেই অভ্যস্ত। তার শিক্ষামন্ত্রী করছিল, সেইখানে গিয়ে নির্বাচনের আগে যে আমি পার্থদাকে বলে দিচ্ছি তারা একটা কমিটি করবে, সে কমিটির মধ্য দিয়ে নিয়োগ হবে, সেই কমিটি তারা করলেন, তারপর থেকে গোটা দুর্নীতিমূলক প্রক্রিয়াটা হলো। 1, 2 তিনি বলছেন জানতাম না, তাহলে তিনি ক্যাবিনেটে বসে কি করে সিদ্ধান্ত করলেন সুপার নিউমারি পোস্ট তৈরি করা হবে? সেখানে এসএসসি থেকে বলা হচ্ছে যে এরকম আদালতে মামলা হয়েছে, এতে কিছু কিছু লোকের চাকরি চলে যাচ্ছে, সেই জন্যে আমরা সুপার নিউমারি পোস্ট তৈরি করব। জানতাম না। অসত্য কথা বলার তো একটা সীমা থাকবে। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন প্রকাশ্যে দাঁড়িয়ে অসত্য কথা বলেন, তখন বুঝতে হবে সেই রাজ্যের মানুষের সাংস্কৃতিক চেতনার মান কোন পর্যায়ে তারা নিয়ে যেতে স্যার, পারে। আর দুটো মাত্র প্রশ্ন করব। আজকে অন এয়ার রয়েছে মাননীয় ফিরহাদ হাকিম, অধুনা মহানাগরিক, আপনি যে চেয়ারে বসতেন, তিনি বলেছেন যে কোট আনকোট, সুজন চক্রবর্তীর বন্ধু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চক্রে আপনারা পড়ে গিয়েছেন শিক্ষকদেরকে। মমতাদির কথা শুনুন, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকুন, তা না হলে নিজেরা নিজেদের পথ দেখুন। গতকাল ব্রাত্য বসু বলেছেন যে এখনই তো আন্দোলন করার প্রয়োজন ছিল না। আপনি কি বলবেন? আমি তো ঠিক কথাই বলেন, এটা ঠিক কথা বলেছেন ফিরহাদ হাকিম। ফিরহাদ জানেন যে সুজন চক্রবর্তী আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দিয়ে দুর্নীতি করা যাবে না, অতএব এরা বন্ধু হিসেবে দুর্নীতির বিরুদ্ধে, এবং মমতার সঙ্গে থাকুন মানে মমতা দুর্নীতি করে আপনাদের যে সর্বনাশ করেছে, সেই সর্বনাশের রাস্তাটাকে আরও পরিষ্কার করে দেবে। অতএব আপনারা থাকুন, মৃত্যুমুখে পতিত হবেন, কিন্তু দয়া করে আপনারা বাঁচবার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা সুজন চক্রবর্তীকে যাবেন না। এটা ফিরহাদ হাকিমের আত্ম উপলব্ধি, এবং তিনি সেই কথাটা প্রায় সত্য হিসেবে স্বীকার করে নিয়েছেন। স্যার, আমার একেবারে শেষ প্রশ্ন। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কিন্তু রাজ্য ইতিমধ্যে উত্তাল। আজকে বিভিন্ন জায়গায়, সাঁতরাগাছিতে আমরা দেখতে পেয়েছি এই উত্তাল পরিস্থিতি। এটা আমার প্রশ্ন হচ্ছে, একজন সাংবাদিক হিসেবে আমার প্রশ্ন, সম্ভাবনার কথা আমি আপনার কাছে জানতে চাইছি, কোনোভাবে কি এই যে দুর্নীতি, এটা থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য, কারণ আজকে উলেমায়ে হিন্দের সভায় বক্তা ছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি ক্যাবিনেট মিনিস্টার, বলেছেন যে রাজ্যে বিক্ষোভ হবে, কোনোভাবে কি এটা থেকে তাহলে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য? কারণ শুভেন্দু অধিকারী একই সঙ্গে বলেছেন যে দীঘায় যদি মন্দির হয়, জগন্নাথ মন্দির হয়, তাহলে সেখানে মুখ্যমন্ত্রী ক্ষমতা থাকলে বলুন যে হিন্দু ছাড়া অন্য কাউকে ঢুকতে দেবেন না। পশ্চিমবঙ্গকে কোথায় নিয়ে যেতে হবে, যে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, এই ধরনের মানুষের, যে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি রামকৃষ্ণ বিবেকানন্দকে, যে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, প্রফুল্ল সেন, এদের, বিধানচন্দ্র রায়,
সেই পশ্চিমবঙ্গে আজকে আমাদের শুনতে হচ্ছে হিন্দু না মুসলমান। এবার হিন্দুদের মধ্যে আমি একটা পোস্ট করেছি, দেখবেন, দেখেছি। এবার লড়াই হবে হিন্দু বনাম হিন্দু। দিল্লিতে উচ্চ বর্ণের ব্রাহ্মণবাদী হিন্দুরা বলেছেন মাছ খাওয়া যাবে না। শুভেন্দুবাবু তিনি তো হিন্দু, তিনি কি বলবেন? একেবারেই তাই, চিত্তরঞ্জন পার্কে হয়েছে। অতএব এরপরে শুরু হবে হিন্দু বনাম হিন্দু, তারপরে শুরু হবে শাক্ত বনাম বৈষ্ণব। স্যার আপনি ভুল বলছেন এমনটা আমি চাইলেও বলতে পারবো না, আমি বলতে পারলে খুশি হতাম, কিন্তু বলতে পারবো না। আমি শেষ করছি এটা বলে শুধুমাত্র যে গতকাল একটি ভিডিও ভাইরাল হয়েছে, আপনি সম্ভবত দেখে থাকবেন স্যার। উত্তরপ্রদেশে একটি জায়গায় স্বামী স্ত্রী, তারা দলিত সম্প্রদায়ের, তারা একটা জায়গায় বেড়াতে যাচ্ছিলেন, উচ্চবর্ণের ব্রাহ্মণরা। এর বেশি আমি কিছু বলছি না। স্ত্রীকে তার শরীরের বিভিন্ন ধর্ষণ করেছে, জায়গায় তাকে স্বামীর উপস্থিতিতে তার শরীরে স্পর্শ করতে চাইছেন, কোনো ক্রমে তারা পালিয়ে বেঁচেছেন। হোয়াট ইজ ওয়েটিং ফর বেঙ্গল স্যার? আপনি তো এটা বললেন দলিত পরিবারের। আপনি জানেন একজন নির্বাচিত বিধানসভার সদস্য, তিনি একটি মন্দিরে গিয়েছেন, তিনি দলিত সম্প্রদায়ের। ধুতে হয়েছে। কোথায় যাচ্ছি আমরা? ভারতবর্ষে কি ক্রমশ ধীরে ধীরে